যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার। চিহ্নিত করো, বাদ দাও এবং দেশ থেকে তাড়িয়ে দাও। পশ্চিমবঙ্গের মসনদে বসা মাত্রই কয়েক সপ্তাহের মাথায় ঠিক এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই এক ঘোষণাতেই এখন ওপার বাংলার আকাশে বাতাসে বইছে চরম আতঙ্ক, আর সীমান্তের এপারে বাংলাদেশেও তৈরি হয়েছে এক গভীর উদ্বেগের হাওয়া। কিন্তু কি এমন ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, যার কারণে রাতারাতি বাংলার প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র? কেন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়ার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো? আজ আমরা কোনো পক্ষ না নিয়ে একেবারে ভেতরকার রাজনৈতিক ছক এবং এর পিছনে সুদূর প্রসারী মাস্টার প্ল্যান আপনাদের সামনে উন্মোচন করব। এতদিন ভারতের উত্তর এবং মধ্যভাগে বিজেপি এর উত্থান যেখানে বাবরি মসজিদ বা রাম মন্দির কেন্দ্রিক ধর্মীয় আবেগের উপর ভর করে হয়েছিল, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে তাদের রণকৌশল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। 1979 সাল থেকে 1985 সালের আসাম আন্দোলনের সময় থেকে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুকে অস্ত্র বানিয়ে বিজেপি যেভাবে পুরো উত্তর পূর্ব ভারতে নিজেদের রাজনৈতিক সাম্রাজ্য গড়েছিল, ঠিক সেই চেনা ছক বা আসাম মডেল এবার হুবহু নামানো হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সেই বহু চর্চিত দাবি, আসামে বিজেপি আসার পর অনুপ্রবেশ বন্ধ হলেও পশ্চিমবঙ্গই এখন একমাত্র রুট, তাকে ভিত্তি করেই মাঠে নেমেছে শুভেন্দু অধিকারী। গত 23শে মে বাংলার সব জেলা পুলিশকে উচ্চ সতর্কতায় রেখে সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে প্রতিটি জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার, যেখানে চিহ্নিত বিদেশিদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বন্দি রাখা হবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট এবং এক সুনিপুণ রাজনৈতিক মেরুকরণ। এই অভিযানে কি তবে পশ্চিমবঙ্গে বসবাসকারী সব বাংলাভাষী মানুষই বিপদে পড়বেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেই ধোঁয়াশা পরিষ্কার করে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় আছেন তারা এই বাংলায় সম্পূর্ণ নিরাপদ। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা অমুসলিমদের বা হিন্দুদের কোনো ভয় নেই, তারা ভারতের নাগরিকত্ব পাবেন। কিন্তু যারা এই আইনের সুরক্ষার বাইরে, অর্থাৎ নথিপত্রহীন বাংলাভাষী মুসলিম, তাদের সরাসরি অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার করা হবে এবং বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক বা ফেরত পাঠানোর প্রক্রিয়া চলবে। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, ঠিক পাশের রাজ্য ত্রিপুরায় কেন এই কঠোর নিয়ম খাটছে না? 1971 সালের পর ত্রিপুরায় ব্যাপক হারে বাংলাভাষী মানুষের অনুপ্রবেশ ঘটেছিল, যার ফলে সেখানকার আদিবাসীরা আজ নিজস্ব রাজ্যে সংখ্যালঘু হয়ে মাত্র 31.8% ঠেকেছে। কিন্তু সেখানে বিজেপি এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে একদম চুপ, কারণ ত্রিপুরার সেই বাংলাভাষী জনগোষ্ঠীর বিশাল অংশই হিন্দু এবং তারা বিজেপি এর মূল ভোট ব্যাংক। অর্থাৎ একই দল এবং একই নীতি হলেও রাজ্যভেদে ভোট ব্যাংকের সুবিধার্থে এই প্রয়োগ সম্পূর্ণ আলাদা। এই রাজনৈতিক পট পরিবর্তন বুঝতে হলে আমাদের একটু পিছনে তাকাতে হবে। কয়েক দশক ধরে কলকাতার বাম লিবারেল বুদ্ধিজীবীরা বাঙালি উপজাতীয়তাবাদ এর এক বিশেষ ধারণা প্রচার করে আসছিলেন, যেখানে মনে করা হতো পুরো বাংলাভাষী অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সাংস্কৃতিক ও ভাষাগত বন্ধনে আবদ্ধ একটি একক সত্তা। এই ধারণার কারণে আরএসএস বা সংঘ পরিবার 90-এর দশক থেকে বাংলায় অনুপ্রবেশের বিষয়টি তুললেও তা মূল রাজনৈতিক আলোচনায় জায়গা পায়নি। কিন্তু গত কয়েক বছরে পাশা পুরোপুরি উল্টে গেছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা ব্যাপক তেলবাজির ক্ষোভ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা মুসলিম তোষণের অভিযোগকে সাধারণ ভোটারদের এক অংশ আর মেনে নিতে পারেনি। আরএসএস এর দীর্ঘদিনের নীরব প্রচারণাকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী রূপ অবশেষে কলকাতায় সেই দুর্ভেদ্য বাম লিবারেল দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে জয় ছিনিয়ে নিয়েছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কি শুধুই নির্বাচনের পর মাঠ গরম করার মতো কোনো রাজনৈতিক স্লোগান, নাকি সত্যি লাখ লাখ মানুষকে রাষ্ট্রহীন ও দেশ ছাড়া করার এক ভয়ঙ্কর মহাপরিকল্পনা? আসামের পর পশ্চিমবঙ্গের এই নতুন হিন্দুত্ববাদী মডেল কি এই অঞ্চলের সামগ্রিক ভূ রাজনীতিকে চিরতরে বদলে দেবে? বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এর কি ধরনের সুদূর প্রসারী প্রভাব পড়বে তা এখন দেখার বিষয়। আমাদের আজকের এই মাঠ পর্যায়ের বিশেষ বিশ্লেষণ আপনার কাছে কেমন মনে হলো? শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ কি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সত্যিই জরুরি ছিল, নাকি এটি শুধুই একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার রাজনীতি? আপনার ব্যক্তিগত ও নিরপেক্ষ মতামত অবশ্যই নিচে কমেন্টস করে আমাদের জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক ও শেয়ার করুন। দেশ বিদেশের এরকম আরও চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ রাজনৈতিক খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, গুজব থেকে দূরে থাকুন। ধন্যবাদ।